নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা সম্পর্কে জানবো। তো এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানকার যতগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে তা সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু হওয়ার আগে যদি তোমরা এই লেসনের পিডিএফ চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যদি কেউ ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো পরিবেশ কি। পরিবেশ হলো আমাদের চারিদিকে থাকা সজীব ও নির্জীব উপাদান সমূহের সমষ্টি, যা আমাদের অস্তিত্বের উপর প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তাহলে আমি ধরো এখানে বসে আছি, তাহলে আমার চারিদিকে কিনা বিভিন্ন ধরনের সজীব এবং নির্জীব উপাদান রয়েছে। সজীব উপাদান কি থাকতে পারে? বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে, উদ্ভিদ, ব্যাকটেরিয়া ইত্যাদি কিনা সজীব উপাদান রয়েছে, এবং কিছু নির্জীব উপাদান যেমন হচ্ছে কিনা মাটি, জল, খনিজ লবণ, বাতাস এগুলো রয়েছে। তাহলে এগুলো সবই কিনা আমার অস্তিত্বের উপর একটা প্রভাব বিস্তার করছে, একেই আমরা বলবো পরিবেশ। যেমন আমরা কি বলতে পারি, তুমি যদি মরুভূমি অঞ্চলে যাও তাহলে সেখানে প্রচুর উষ্ণতা থাকে, জলের পরিমাণ তুমি কম পাবে, গাছপালা কম থাকে, প্রাণী কম থাকে, তাহলে সেটা হচ্ছে কিনা আমার জীবনের উপর একটা কিনা প্রভাব বিস্তার করে। ঠিক একইভাবে যদি আমি কোনো জঙ্গলে যাই তাহলে সেখানে হচ্ছে কিনা প্রচুর গাছপালা থাকবে, জন্তু জানোয়ার থাকবে, সেখানে পোকামাকড় থাকবে, তাহলে সেটা হচ্ছে কিনা আমার অস্তিত্বের উপর আরেক ধরনের প্রভাব বিস্তার করবে। আমি যদি সুমেরু বা কুমেরু এই অঞ্চলে যদি যাই তাহলে সেখানে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকবে, তাহলে সেখানকার পরিবেশ আমার অস্তিত্বের উপর আরেক ধরনের প্রভাব বিস্তার করবে। তাহলে আমরা জানলাম পরিবেশ কি। তাহলে আমাদের চারিপাশে থাকা নানান উপাদান যেমন উদ্ভিদ, প্রাণী, অণুজীব, ব্যাকটেরিয়া, এই যে সজীব উপাদানগুলো রয়েছে এরা মিলিত হয়ে কি তৈরি করছে না সজীব পরিবেশ। ঠিক আছে, আর অজীবজ উপাদান যেমন মাটি, খনিজ লবণ, বাতাস ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে কিনা অজীবজ পরিবেশ বা অ্যাবায়োটিক পরিবেশ। ঠিক আছে, নেক্সট পেজ। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ। ভূপৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও নিষ্ক্রিয় গ্যাস সহযোগে গঠিত পাতলা চাদরের মতো আস্তরণকে বায়ুমণ্ডল বলে। তাহলে এটা হচ্ছে কিনা আর্থ, আমাদের পৃথিবী। এবার এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য বিভিন্ন ধরনের গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি কিনা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, যা হচ্ছে কিনা একটা পাতলা স্তরের মতো গঠন করছে। ঠিক আছে, একটা চাদরের মতো আস্তরণ সৃষ্টি করছে, একে আমরা কি বলছি বায়ুমণ্ডল। এখানে হচ্ছে কিনা বিভিন্ন স্তর থাকে। এবার আমাদের নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে কিনা বায়ুমণ্ডলের উপাদান, এটা হচ্ছে কিনা পরীক্ষার দিক থেকে দেখতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ উপাদানটি যেটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে কিনা নাইট্রোজেন। তাহলে সবচেয়ে বেশি কি রয়েছে নাইট্রোজেন, কত পার্সেন্ট আছে 78.084%, মনে রাখতে হবে। নেক্সট যে উপাদানটা রয়েছে অক্সিজেন, অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে 20.946%। নেক্সট রয়েছে আর্গন, আর্গন 0.934%। আর এরপরেই রয়েছে কার্বন ডাই অক্সাইড 0.031%। আর বাদ বাকিটা রয়েছে কিনা অন্যান্য উপাদান। ঠিক আছে, তাহলে এই যে প্রথম চারটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি তোমরা পাঁচটা মনে না রাখতে পারো তাহলে এই চারটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তাহলে দেখো এটা হচ্ছে পৃথিবী, এর চারিদিকে কিনা বায়ুমণ্ডল রয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমার পৃথিবী হয় এর চারিদিকে বায়ুমণ্ডল রয়েছে, তাহলে এটা হচ্ছে কিনা একটা স্তরে স্তরে রয়েছে। এরকম কতগুলো স্তর রয়েছে? 6টি স্তর রয়েছে। ঠিক আছে, এক এক করে আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথম যে স্তরটি সেটি হলো ট্রপোস্ফিয়ার, নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার, নেক্সট এক্সোস্ফিয়ার, আর সবার লাস্টে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এক এক করে আমরা এই সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা জানবো কিনা ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার কি? এটা যদি ধরো আমাদের পৃথিবী হয় তাহলে পৃথিবীর একবারে পাশে যে বায়ুমণ্ডলের স্তরটি রয়েছে, বা বায়ুমণ্ডল যদি এটা যদি পুরো বায়ুমণ্ডল হয় সবচেয়ে নিচের যে স্তরটা একে আমরা বলবো কিনা ট্রপোস্ফিয়ার। এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে আমরা এখানে বসবাস করছি, জীবজগৎ এখানে রয়েছে ম্যাক্সিমাম, তাহলে একে ঘিরে যে বায়ুমণ্ডলের স্তরটি রয়েছে একে আমরা কি বলছি না ট্রপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, এই স্তরে কিনা আমরা বসবাস করি।
আর এটা হচ্ছে কিনা, এটা যদি সমুদ্রপৃষ্ঠ হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে কত হাইটে থাকতে পারে, 16 থেকে 18 কিলোমিটার উচ্চতা। তবে সব জায়গায় সমান থাকে না, কোথাও হচ্ছে কিনা এর উচ্চতা বেশি থাকে, কোথাও কম থাকে। তাহলে মোটামুটি 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে। তাহলে এটা যদি সমুদ্রপৃষ্ঠ হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতা অবধি থাকে, 16 থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে এই স্তরটি। তাহলে এটা যদি পুরো বায়ুমণ্ডল হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো বায়ুমণ্ডল, তাহলে এটা হচ্ছে কিনা ঠিক সবচেয়ে নিচের স্তর, আর একে আমরা কি বলছি, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের প্রায় 75% উপাদান বায়ুকণা ধূলিকণা এই স্তরেই থাকে। তাহলে এখানে হচ্ছে কিনা মাধ্যাকর্ষণ শক্তি বেশি হবে, যার জন্য কিনা এখানে হচ্ছে কিনা এই যে লেয়ারে এখানে হচ্ছে কিনা ম্যাক্সিমাম বায়ুকণা ধূলিকণা থাকবে। নেক্সট পয়েন্ট, আবহাওয়া সংক্রান্ত প্রাকৃতিক ঘটনাগুলো যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা, মেঘ এই স্তরেই ঘটে। এই জন্য একে আমরা কি বলি, ক্ষুব্ধ মণ্ডল। কি বলছি, ক্ষুব্ধ মণ্ডল, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ট্রপোস্ফিয়ারকে আমরা ক্ষুব্ধ মণ্ডলও বলি, কারণ এখানে কি ঝড়, বৃষ্টি, মেঘ, কুয়াশা হয়, কারণ এটা হচ্ছে কিনা সবসময় চেঞ্জ হতে থাকে। এই যে ট্রপোস্ফিয়ারে এই যে প্রাকৃতিক ঘটনাগুলো, এটা কিনা সবসময় কিনা চেঞ্জ হতে থাকে, যার জন্য একে আমরা কি বলছি, ক্ষুব্ধ মণ্ডল। এই স্তরের উচ্চতম অংশকে ট্রপোপোজ বলে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আছে। ট্রপোপোজ কি? এই স্তরের উপরের দিকের উষ্ণতা 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এই যে ট্রপোপোজ আমরা কি করে মনে রাখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিনা প্রথম লেয়ার, এর উপরে কি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে নিচের যে স্তরটা সেটা কি, ট্রপোস্ফিয়ার। তাহলে এই দুটোর মাঝখানে সবসময় কি থাকবে, নিচের লেয়ারে যে প্রথম অংশটা ট্রপো, আর এর সঙ্গে আমরা কি যোগ করে দেবো, পোজ। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ট্রপোপোজ। ঠিক একইভাবে যদি আমাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে যে পোর্শন, তাহলে একে আমরা কি বলবো, তাহলে আমরা প্রথমে নিচের লেয়ারে চলে যাব। তাহলে মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে নিচের লেয়ার কোনটা, সেটা হচ্ছে কিনা স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এখানে এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে আমরা স্ট্র্যাটো এই অংশটা নেব, আর এর সঙ্গে আমরা পোজ যোগ করে দেবো। তাহলে আমরা কি পেয়ে যাব, স্ট্র্যাটোপোজ। ঠিক একইভাবে আমরা এখান থেকে এক এক করে আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা জানবো কিনা স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরের বায়ুস্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। তাহলে এটা হচ্ছে কিনা প্রথম ট্রপোস্ফিয়ার গেল, এর উপরে যে বায়ুস্তরটা রয়েছে একে আমরা কি বলছি না, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটি 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে 20 কিলোমিটার কিভাবে, এখান থেকে এটা যদি হয় 20 কিলোমিটার, আর এখান থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 50 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে কি থাকবে না, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটি অপেক্ষাকৃত শান্ত বা স্থির। এই স্তরে অক্সিজেনের পরিমাণ অনেক কম, ধূলিকণা ও জলীয় বাষ্প নেই বললেই চলে। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না। এই জন্য এই স্তরকে শান্ত মণ্ডল বা স্তব্ধ মণ্ডল বলে। তাহলে এটাও তোমরা মনে রাখবে। তাহলে প্রথমে আমরা বললাম ট্রপোস্ফিয়ার, সেটাকে ক্ষুব্ধ মণ্ডল বলেছিলাম, কারণ কি এখানে প্রাকৃতিক ঘটনাগুলো যেমন ঝড়, বৃষ্টি, কুয়াশা প্রভৃতি হয়। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এখানে কিনা অক্সিজেনের পরিমাণ অনেক কম, এখানে ঝড় বৃষ্টি এই প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে না। এই জন্য একে আমরা বলি স্তব্ধ মণ্ডল বা শান্ত মণ্ডল। এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করতে পারে। তাহলে জেট প্লেনগুলো বলতে কি না, যেটা হচ্ছে কিনা আর্মিরা ইউজ করে জেট প্লেন, তাহলে এই জেট প্লেনগুলো হচ্ছে কিনা এখানে খুব ভালোভাবেই চলাচল করতে পারে। এই স্তরের উচ্চতম অংশকে স্ট্র্যাটোপোজ বলে। যেভাবে আমি বলে রেখেছিলাম মনে রাখতে হবে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তাহলে নিচের স্তরটা কোনটা, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটো আর তার সঙ্গে আমরা যোগ করে দেবো কি, পোজ। তাহলে আমরা কি পেয়ে যাবো, স্ট্র্যাটোপোজ। এই স্তরের উপরের দিকে উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যদি আমরা দেখি উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে আমরা জেনে নিলাম স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট আমরা জানবো কিনা মেসোস্ফিয়ার। এটা হচ্ছে কিনা 3 নম্বর কিনা মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের পরবর্তী বায়ুস্তরকে আমরা কি বলছি, মেসোস্ফিয়ার। সিম্পল। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর অংশটা কিনা 50 কিলোমিটার পর্যন্ত ছিল, আর এটা কত হবে, 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে 50 থেকে 80 কিলোমিটার এর মধ্যে কি রয়েছে, মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ক্রমশ তাপমাত্রা কমতে থাকে। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে, যত উচ্চতা এখানে বৃদ্ধি হবে তত কিনা এখানে তাপমাত্রা কমতে থাকবে। এই স্তরে ঊর্ধ্বসীমার তাপমাত্রা প্রায়
-93°C, অনেক কম তাপমাত্রা আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে কিনা মেসোস্ফিয়ার হলো। এই স্তরের উচ্চতম অংশকে মেসোপোজ বলে। ঠিক একইভাবে মনে রাখবো মেসোস্ফিয়ার, তাহলে প্রথম অংশ মেসো আর এর সঙ্গে আমরা পোজ যোগ করে দেবো, তাহলে মেসোপোজ আমরা পেয়ে যাব। তাহলে মেসোস্ফিয়ারের যে উপরের দিকের যে অংশ এটাকে আমরা কি বলছি, মেসোপোজ। নেক্সট এবার হচ্ছে কিনা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার তাহলে আমরা ক নম্বরে চলে এলাম, 4 নম্বর। এই যে এটা হচ্ছে কিনা থার্মোস্ফিয়ার। ঠিক আছে, মেসোস্ফিয়ারের উপরের পরবর্তী বায়ুস্তরকে থার্মোস্ফিয়ার বলে। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে ভূপৃষ্ঠ থেকে আমরা এতক্ষণ অবধি কততে ছিলাম, 80 কিলোমিটার, আর এরপর এখান থেকে কত আসছে, 500 কিলোমিটার। তাহলে 80 থেকে 500 কিলোমিটারের মধ্যে কি রয়েছে, থার্মোস্ফিয়ার। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতি বেগুনি রশ্মির প্রভাব দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে প্রভাবে। তাহলে এখানে যত আমি উচ্চতা বাড়াবো তাহলে এখানে অতি বেগুনি রশ্মির প্রভাবে উষ্ণতা কিনা এখানে বৃদ্ধি পেতে থাকে। এর ঊর্ধ্ব সীমা উষ্ণতা 1250°C, মানে বুঝতে পারছো এখানে কত টেম্পারেচার থাকে, প্রায় 1250°C তাপমাত্রা। এই স্তরে সৌর বিকিরণে ইউভি রশ্মি, এক্স রে রশ্মি ও গামা রশ্মি শোষিত হয়। উপরের দিকে হিলিয়াম ও হাইড্রোজেন এবং নিচের দিকে অক্সিজেন, ওজোন ও নাইট্রোজেনের আয়ন থাকে। তাহলে এখানে কি না, এখানে এক্স রে রশ্মি, গামা রশ্মি, ইউভি রে হচ্ছে কিনা এখানে শোষিত হয়। ঠিক আছে, এবং এখানে হচ্ছে কিনা এখানে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, উপরের দিকে হিলিয়াম, হাইড্রোজেন এবং নিচের দিকে অক্সিজেন, ওজোন ও নাইট্রোজেনের আয়ন থাকে। তাহলে এখানে হচ্ছে কিনা আয়ন প্রচুর পাওয়া যায়। ঠিক আছে, সূর্যের এই বিকিরণের প্রভাবেই গ্যাসগুলি আয়নিত হয়। তাহলে সূর্যের বিকিরণের জন্য এখানে বিভিন্ন ধরনের রশ্মি আসে, তার জন্য এখানে কিনা আয়নিত হয়ে যায় গ্যাসগুলো। এই স্তরে পজিটিভ ও নেগেটিভ আয়নের প্রাচুর্য দেখা যায়। এই স্তরে পজিটিভ এবং নেগেটিভ আয়নের প্রাচুর্য দেখা যায়, এই কারণে এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। তাহলে কি বললাম, এটা 80 থেকে 500 কিলোমিটার মধ্যে এটা যেটা থাকছে সেটা হচ্ছে কিনা থার্মোস্ফিয়ার। এখানে অতি বেগুনি রশ্মি, এক্স রে, গামা রে যেটা হচ্ছে কিনা সূর্য থেকে আসছে তা এখানে কিনা শোষিত হয়। আর এর ফলে কি হয়, এখানে যে হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, ওজোন, নাইট্রোজেন রয়েছে এগুলো হচ্ছে কিনা আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা একে আয়নোস্ফিয়ারও বলি, মনে রাখতে হবে। তাহলে থার্মোস্ফিয়ারকে আমরা আয়নোস্ফিয়ারও বলি। এই স্তরের উচ্চতম অংশকে থার্মোপোজ বলে। একই রকম ভাবে মনে রাখবে, থার্মো আর এর সঙ্গে আমরা কিনা পোজ যোগ করে দেবো, তাহলে থার্মোপোজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এর উচ্চতম অংশকে থার্মোপোজ বলে। এই স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। তাহলে রেডিও তরঙ্গ এখানে আমি দেখাচ্ছি, এই স্তর আমরা যদি এখান থেকে ধরো রেডিও তরঙ্গ পাঠালাম, তাহলে এটা থার্মোস্ফিয়ারে গেল এবং এখান থেকে হচ্ছে কিনা এটা বিকিরিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে, যার জন্য আমরা কিনা রেডিও শুনতে পাই। মেরু অঞ্চলে এর জন্য আমরা কিনা মেরুজ্যোতি দেখতে পাই। তাহলে এই থার্মোস্ফিয়ারের জন্যই আমরা মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখতে পাই। নেক্সট আমরা দেখে নেবো কিনা এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের উপরের পরবর্তী স্তরকে আমরা কি বলছি, এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের উপরে কি চলে এলো, এক্সোস্ফিয়ার। এটা 5 নম্বর স্তর, এটা হচ্ছে কিনা এক্সোস্ফিয়ার। এবার ভূপৃষ্ঠ থেকে আমরা কততে ছিলাম, 500। এবার 500 থেকে আমরা 750 কিলোমিটার হাইট পর্যন্ত আমরা থাকবো। তাহলে 500 থেকে 750 এর মধ্যে কি রয়েছে, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। যত যত উপরের দিকে যেতে থাকবো তত উষ্ণতা বাড়তে থাকবে। প্রায় 1200 থেকে 1600°C তাপমাত্রা এখানে থাকে। এই স্তর মূলত অক্সিজেন দ্বারা গঠিত এবং এর সাথে সাথে সামান্য হিলিয়াম ও হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে এই স্তরে হচ্ছে কিনা অক্সিজেন দ্বারা গঠিত, তার সঙ্গে সঙ্গে সামান্য হিলিয়াম এবং হাইড্রোজেনও কিনা এই এক্সোস্ফিয়ারে পাওয়া যায়। নেক্সট সবার লাস্টের যে স্তরটি রয়েছে কিনা ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পর বায়ুমণ্ডল বেষ্টনকারী একটি চৌম্বক ক্ষেত্র থাকে, একে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলি। তাহলে এর বাইরে, এক্সোস্ফিয়ারের বাইরে কিনা না চৌম্বক ক্ষেত্র থাকে, একে আমরা বলছি কিনা ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরে পৃথিবীর চুম্বকত্বের দরুন আটকে পড়া মহাজাগতিক কণাগুলি পৃথিবীর চৌম্বক বলরেখা বরাবর ছড়িয়ে থাকে বলয় আকারে। ঠিক আছে, এই বলয়কে ভ্যান অ্যালেন বলে, ভ্যান অ্যালেন বলয় বলে। এটা কি আমরা ভ্যান অ্যালেন বলয় বলে। ঠিক আছে,
এটি 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা মনে রাখতে হবে 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একে আমরা বলছি কিনা ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম পরিবেশ কি, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডল কাকে বলে এবং তার বিভিন্ন স্তরগুলো সম্পর্কে জানলাম। তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেসনে।